10,000 টাকার একটি চেক লিখে দেন। টাকাটা রাখুন, যা হয়েছে আপনার আর আমার মধ্যে থাকবে। একটা কথাও যেন তৃতীয় ব্যক্তি কাকপক্ষীও যেন না জানে। হলের ভেতরকার খবর বাইরে যেন লিক না হয়, তাহলে ছেলে মেয়ের মুখে অন্যদের একেবারে বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার ঠিকানাটা একেবারে কনফার্ম করে দিব। হল কর্তৃপক্ষ জাবিন আহমেদ অনাকাঙ্ক্ষিতভাবে কাঁপতে লাগলেন। শরীরে ঘাম ছুটে যাওয়ার মতন তার অসহনশীল অবস্থা। এমন হুমকি বাপের জন্মও খেয়েছে কিনা সন্দেহ। ততক্ষণে দর্প দম্ভ নিয়ে ঘুরে বেড়ানো সুতুনু লম্বা লোকটা লম্বা লম্বা পা ফেলে 405 নম্বর রুমের সামনের দিকে অগ্রসর হন। নিঃসীমতা উত্তেজনা নিয়ে 405 নম্বর রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন। দরজা তালা নেই, বুকটা কেমন যেন করে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে। ভেতরে আছে কিও জানা নেই তার। হৃৎপিণ্ডের হাওয়া ফুরাবার জোগাড়। ফুসফুস যেন অক্সিজেনের অভাবে ভুগছে হৃৎপিণ্ড। এত দ্রুত লাফাচ্ছে, এক্ষুনি বুঝি অক্সিজেনের অভাবে মারা পড়বেন। প্রশস্ত পেশি বহুল হাত দুটি বাড়িয়ে দরজা ধাক্কা দেন। খট করে দরজা খুলে গেল। তিনি ধীরে ধীরে পা চালান। রুমে ঢোকার আগে হঠাৎ করে তিনি অতি দুর্বল হয়ে পড়লেন। অবাধ্য অনুভূতির জোয়ার তার চিত্ত জুড়ে শাসা করে বেড়ে উঠেছে, যা অধিকাংশ স্বতঃস্ফূর্ত। আবারও ধীরে ধীরে ভেতরে কদম ফেললেন। রুমে চৌকাঠে ঢুকতে মেয়েলি মিষ্টি একটি সুগন্ধে তার ঘ্রাণেন্দ্রিয় ভরে উঠল। চিত্তে বহে গেল এক অদম্য শীতল কোমল হওয়া শিহরণ। পাশাপাশি দুটো পেজ, একটি একটু অগোছালো দেখা গেল। বোঝা গেল এই বেডে অনেকদিন যাবৎ কেউ থাকে না। তার পাশের বেডটা যথেষ্ট পরিপাটি। তিনি হাতের ডান পাশে টেবিলটার কাছে গিয়ে থেমে পড়েন। মেহেন্দি প্র্যাকটিস কোন টেবিলে পড়ে আছে। তার পাশে প্র্যাকটিক্যাল খাতা, হ্যান্ড পেইন্টিং এর কেমিক্যাল ও রঙও দেখতে পেলেন। পাশে কিছু এলএলবি এর বই, একটি দামি রঙের ডায়েরি দেখলেন। খুলে বেশ কিছু পেলেন না, সব হিসেব আর পড়ালেখা নিয়ে লেখা। হাতের লেখাটা তার অতি পূর্ব পরিচিত। কোচিং সেন্টারে থাকতে ওর খাতা বহুবার দেখেছে। সেখানে হ্যান্ড রাইটিং না চেনার প্রশ্নই আসে না। মেয়েটার রুমই নেই, এটা একদম সত্য। ওয়ার্ড্রোবের কাছে গেলেন, ড্রয়ার খুলে বেশ কিছু শাড়ি থ্রি পিস পেলেন। একটি ব্যবহারকৃত শাড়ি নাকে নেন। মিষ্টি একটা সুগন্ধি, ঠিক বেলি ফুলের সুবাসের ন্যায়। তার বিচলিত ব্যাকুলতা ভাব আরো দ্বিগুণ বেড়ে গেল। মেয়েটাকে দেখার তৃষ্ণা দু চোখে চকচক করে উঠল। ব্যাকুল হলো তার কোমল অশান্ত হৃদয়। উচ্ছ্বাস আকাঙ্ক্ষায় কাপড় হাতে বহমান সুঘ্রাণে মনটা ক্ষণিকের মধ্যে শীতল হয়ে এলো। শাড়ির ভাঁজ করে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে খাটে চিত শুয়ে পড়লেন তিনি। খাটেও সে পরিচিত সুবাস পেলেন। এত ভালো লাগে কেন? এত শান্তি দুনিয়ার কোনো প্রান্তে এতদিন লুকোনো ছিল। ইস, কেন আরো আগে এলো না সে? দু হাত ভর্তি সুখ সমৃদ্ধি রেখে সে কিনা সমুদ্রে সমুদ্রে কাটিয়েছে। নিজেকে আজ মাত্রা অতিরিক্ত বেকুব মনে হলো ওনার কাছে। তিনি যখন অপেক্ষা ভাবনা ভাবতে ব্যস্ত, ততক্ষণ রুমের দরজার সামনে অনেকে ভিড় জমিয়েছে। কিছু সংখ্যক মেয়েদের আগ্রহ আর উদ্গ্রীবের শেষ নেই। এমন সুদর্শন পুরুষ অনন্যা রুমে কি করছে? নফ একটা ধমক দিল। আশ্চর্য, এখানে কি বিয়ের জন্য পাত্র দেখতে আসছো নাকি? আউট। ওনার ধমকে কাজ হয়েছে। সকলে কম বেশি ভয় পেয়েছে। নায়কের মতন দেখতে শরীর, অথচ আচরণ দেখ চারালের মতন। কথাগুলি ভিড় করে বলে সকলে হুড় হুড় করে পালালো। তিনি অবশ্য ওসবে মনোযোগ দিলেন না। ওনার সম্পূর্ণ মনোযোগ ওনার প্রিয়তমা মনোহরিণীকে নিয়ে। তিনি আবার শুয়ে পান। বুকের মধ্যে অনন্য শাড়ি, যেন ওইটা শাড়ি নয়, স্বয়ং অনন্যা। এমনভাবে বুকে অদ্ভুত রকম জড়িয়ে রেখেছেন। ওনার মাত্রাতিরিক্ত পাগলামি দেখলে যে কেউ অনায়াসে তাকে পাগল বলে আখ্যায়িত করবে। বাট সেসব গণনায় ধরে না। ওনার দরকার এক মুঠো সুখ শান্তি, যার সন্ধানে আজও সে ঘরবাড়ি ফেলে রেখে এই শহরে ঘুরছে ফিরছে, খুঁজে চলেছে তার অতি শখের নারীটিকে। শাড়িটা খুলে আবারও নাকের কাছে নেন তিনি। গন্ধটা ভালোই লাগে, এক অমৃত শান্তি পান। বউয়ের আঁচলের ঘ্রাণের মতন এত সুবাস সুন্দর পুরো দুনিয়া খুঁজলেও কোথাও পাওয়া যাবে না, এটা তার ধারণা। ইস, ওই যে তার ছোট্ট মিনি বিড়াল ছানাটা একবার দেখলে বুকের ভিতরে সোজা শক্ত করে ঢুকে নিত। এরপরে গালাগালি দু চারটা না হয় খেয়ে পেটে চালান করে হজমও করে নিত। পাগলিটা আছে কই? হঠাৎ ওনার নজর পড়ল ওয়ার্ড্রোবের পাশে কালো একটি বোরকা রাখা। তিনি দ্রুত উঠে দাঁড়ান। চো মেরে বোরকাটি হাতে তুলে নেন। নাকের কাছে নিয়ে বহু কাঙ্ক্ষিত
ঘ্রাণটি পান। ওনার চোখ জোড়া জল জল করে উঠল। ল কলেজের সামনে বোরকা পরিহিত নাইটি তাহলে তার বিবি জানি ছিল? কি নিখুঁত অভিনয় রে! শালার ইতরের চেয়েও নির্বোধ আমি। নিজের বউকে চিনতে পারি না, শালার দুই গালে দুটো জুতা দিলেও কম হয়ে যেত। নিজের কপালকে নিজে লাল সালাম দিতে ইচ্ছে জাগলো। কঠিন অভিনয় রে ময়না পাখি, কঠিন। জাস্ট ফিদা। অবশ্য নাও তালুকদারের সহধর্মিণী বলে কথা, অভিনয়ে পারদর্শী হতেই হবে। তিনি বারান্দা যান, সেখানে গিয়ে সুখ পাখিকে দেখেন। হাসতে হাসতে ছুটে যান সুখের দিকে। তখন সুখ ঘুমাচ্ছিল। উনি সরু একটি শুকনো ডাল দিয়ে সুখকে খোঁচা দিলেন। সুখ ডানা ঝাপটে উঠল, দাঁড়ালো, মুখ ঝামড়ি মেরে না উঁচু করে বলল, দুষ্টু লোক, দুষ্টু লোক। তিনি সহসা সশব্দে হেসে দেন। হাসতে হাসতে চোখের কোণে এক ফোঁটা অশ্রু জমল। কত কাল পরে এমন প্রাণখোলা হাসি হাসছেন। সেই হাসিটা হেসেছিলেন তার বিবি জানের সঙ্গে, এরপরে হেসেছেন বহুবার, তবে স্বচ্ছ এত আনন্দ পাননি। সত্যি সুখ এখনো ডানা ঝাপটাচ্ছে। তিনি ওর দরজা খুলে দেন। সুখ বেরিয়ে ওনার কাঁধে বসে, লাফিয়ে আবার ওনার মাথায়ও বসলো। লম্বা চুলে 3-4টা ঠোকরও বসিয়ে দিল। তিনি ফের হাসেন। আচমকা সুখকে চেপে ধরে নিজের মুখের সামনে নিয়ে আসেন। সুখের লম্বা আকৃতির লাল ঠোঁট টেনে বলেন, এই যে মহাশয়া, আপনার মালিকের মতন আপনিও দেখছি ভীষণ নিষ্ঠুর, নির্দয়া। এত পাষাণ কেন আপনারা? একজন দুষ্ট লোক বলে গালি দিচ্ছে, আরেকজন প্রতারক বলে গালি দিচ্ছে। আপনি ঠোকর দিচ্ছেন, আর আপনার মালিক চা, চটপটি, মুখের থুতু যা পাচ্ছে সব ছুঁড়ে মারছে, যেন আমি ময়লা ফালানোর ওর নিজস্ব এক ডাস্টবিন। যেমন পারছে, যেভাবে পারছে ব্যবহার করে যাচ্ছে। তবু আপনি ভালো কেন বলেছি জানেন? কারণ আপনি সৌভাগ্য পেয়েছেন নওয়াব তালুকদারের কাঁধে চড়ার, কিন্তু আপনার মালিকের সেই সৌভাগ্য নেই। মাঝে মধ্যে কোলে এসে একটু বসতে হতে পারে, থুতু ছোড়ার সঙ্গে 2-4টা চুমো ছুঁড়ে মারতে পারে। তাতে কি আমি রাগ করব? মোটেও নয়, বরং কিছুটা সময় ধরে চুপ থাকবো। এরপরে আপনার মালিকের গাল ধরে ঠোঁটের উপর পরপর টপ টপ করে শখানেক চুমু খেয়ে নিব। কিন্তু সেসব কিছুই হচ্ছে না। আপনাদের দুজনকে সুবিদ্যা শেখাতে হবে, তাতে যদি উন্নতি কিছু মিলে। সুখ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। ওনার কথা আর আদ্যন্ত কিছু বুঝলো না, উল্টো ডানা ঝাপটিয়ে পুনরায় ওনার হাতে ঠোকর বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে হাতের চামড়া ছিল রক্ত বেরিয়ে এলো। তিনি রাখলেন না। আঘাত করার পরেও ছাড়লেন না ওকে। তোকে আর তোর মালিককে পোষ মানানো এত সহজ না, বুঝলি? দুটোই জনম তেরা, ঘাড় তেরা। তোদের জন্য স্পেশালি একটা খাঁচা বানাতে হবে, সেখানেই হবে তোদের নিবাস। কিরে, আইডিয়া পছন্দ হয়েছে? পছন্দ না হলেও থাকতে হবে, থাকবি তো? সুখ কথা বলো না। ওনার হাতে কামড়ায় তিনি সুখকে খাঁচায় ভরে দিলেন। এরপরে মোবাইলটি ঘেটে একটি ছবি বের করে দেখালেন। একে চিনিস তো? ওর নাম হলো কলিজা। বল ওর নাম কি? সুখ ডানা ছাপড়ে চিকন ছুঁড়ে বলে উঠল, কলিজা, কলিজা, কলিজা। তিনি অদর ছড়িয়ে হাসেন। গুড, একদম পারফেক্ট। এরপরে ফের রুমে ছুটে এলেন। টেবিলে বসে খাতা কলম নিয়ে বসলেন, কিছুটা টুকে লিখে নিলেন। এরপরে ফের বারান্দায় গিয়ে সুখের মুখে কাগজটি ধরিয়ে দিলেন। আজ থেকে তুই হলি আমার প্রেমের বার্তাবাহক। চিঠি পৌঁছানোই একমাত্র তোর কাজ। খবরদার ছিড়বি না কিন্তু। আমার শখের অনেক সাধনা করে পাওয়া একমাত্র বউয়ের জন্য লিখেছি। বিদায় বন্ধু, আজ আসি। আমার কাজটা তুই করে দিস। এরপরে তিনি বেরিয়ে যান। উনি বেরিয়ে যাওয়ার 2 মিনিট পরে রুমে ঢুকলো অনন্যা। সে হলে এসেছিল, শুনেছিল কেউ একজন তার সন্ধানে এসেছে। কে এসেছে এটা নতুন করে জানার প্রয়োজন বোধ করলো না। আন্দাজ ছিল কে আসতে পারে। সে পাশের রুমেই ছিল। ওই রুম সম্পূর্ণ ফাঁকাই ছিল, তাকেও কেউ দেখেনি, এই জন্য সমস্যা পোহাতে হয়নি। উনি বের হওয়ার পরই বেরিয়ে এসেছে। সে নিজের রুমে ঢুকতে করা পারফিউমের ঘ্রাণ তাকে তার নাকে হুড় হুড় করে ঢুকিয়ে পড়ল। কতদিন পর পেল এই সুগন্ধি। একসময় কত ভালো লাগতো এই আফিমের ন্যায় করা পারফিউমের সুগন্ধিটি। তাকে মোহনীয় করে তুলত, মাত্রাতিরিক্ত পাগল করে দিত, বক্ষে ঝড় তুলত, অতপর শরীর দুর্বল করে দিত। এখনো করছে, তবে স্বল্প। কিন্তু সে স্বীকার করতে চাইছে না, কিংবা যথাযথ এড়াতে চাইছে। বিছানার উপর একটি শাড়ি দেখলো। এটা সে ওয়ার্ড্রোবে রেখেছিল। শাড়িটা থেকেও
সে ওনার পারফিউমের ঘ্রাণ পাচ্ছে। বিছানায় গা লাগাতে আবারও কড়া পারফিউমের ঘ্রাণ নাকে আসলো। সে বুঝল তার বিছানায় লোকটা গা লাগিয়েছে। দ্রুত শাড়ি আর বিছানার চাদর উঠিয়ে বেলকনিতে গেল। সেখানে গিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিল। তাতে ওনার স্পর্শ করার একটা জিনিসও সে নিজের কাছে রাখবে না। দাও দাও করে শাড়ি আর বিছানা নতুন বেডশিটটা আগুনে জ্বলছে, অতঃপর ছাইতে পরিণত হচ্ছে। সে গভীর চোখে আগুনের দিকে তাকিয়ে রয়। মুখাব যথাযথ শক্ত, চোখ দুটি নিভু নিভু জ্বলে। সেই চোখে দেখা যায় বৈষণ্যের এক মুঠো ক্রোধ। এ সহজে সাহস করে সে সব কিছু মানিয়ে নিতে পারেনি। নিঃসঙ্গ নিঃসৃত অতীত বলতে অনেক কষ্ট পোহাতে হয়েছে। রাতের পর রাত নিদ্রাহীন কেটেছে সেই দিনগুলি। এত সহজ নয় ভুলবার। একবার যে থুতু মাটিতে ছুঁড়ে ফেলেছে, সেই থুতুতে মুখে তোলার কোনো মানেই হয় না। তাছাড়া যেই জায়গা একবার সম্মান হারিয়েছে সেখানে দ্বিতীয়বার পা দেওয়া মানে আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দেওয়া। সে নিজের আত্মসম্মান শুকনো মনে করে না। তার প্রিয় আত্মসম্মান আছে। সেই আত্মসম্মান থেকে ওনাকে ত্যাগ করেছে। আর কখনো যেন ওই পথে পা বাড়াতে না হয়। তার ভাবনার মধ্যেই তখনই সুখ ঢেকে উঠল। কলিজা কলিজা। অন্না অবাক নেত্রে পিছু করলো, অতি আশ্চর্যের সঙ্গে সুখের দিকে চেয়ে রইল। কোমল দৃষ্টি জোড়া বিস্মিত এক অদম্য ভাব। এ ডাক্তার সে সুখকে শেখায়নি, তাহলে নিশ্চয়ই ওই লোকটার কারসাজি। সেই শস্যব্যস্ত ছুটে গেল সুখের কাছে। সুখ অন্নাকে দেখে পুনরায় ডাকলো, কলিজা কলিজা। অন্নার প্রচন্ড রাগ লাগলো। সে রাগলো খানিকটা, তর্জনী আঙুল তুলে শাসালো, সুখ স্টপ, আর ডাকবে না আমায় ওই নামে। জানো না ওই নামটা কেন? ওই নামের লোকটাকেও আমি সহ্য করতে পারি না। সুখ থামে না, ডাকতেই থাকে। কলিজা কলিজা কলিজা। অন্না এক গ্লাস পানি এনে সুখের মুখের উপর ছুঁড়ে মারল। সুখ রেগে গেল। গা থেকে রানা ঝাপটিয়ে পানি ফেলে দিয়ে মুখ ফুলিয়ে বলে, পচা পচা। অন্না চুপ হয়ে গেল, আর শব্দ করতে গেল না। সে রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? এতদিন তো ভালোই ছিল, খুব সহজে রাগকে নিয়ন্ত্রণ করতে পারতো। আজ কেন এমন উল্টোপাল্টা হচ্ছে? হঠাৎই সুখের পায়ের কাছে ভেজা একটা কাগজ দেখতে পেল। অতি আশ্চর্য হলো। কাগজটি গিয়ে হাতে তুলে নিল। প্রিয়তমা বিবিজান, আমি হাল ছেড়ে দেইনি, আর না হলে ছেড়ে দিব। লুকোচুরি খেলা আপনি শুরু করেছেন, আমি তার সমাপ্তি টানব। বরের সঙ্গে অবশ্য লুকোচুরি সে আপনি খেলতেই পারেন, সেটা দোষের কিছু নহে। তবে আমি শান্ত আছি, আপাতত শান্ত থাকতে দেন। আমাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করবেন না, তাহলে ফলাফল ভালো হবে না। পুরো শহর বিধ্বংসী করে দিব, বরবাদ করে দিব। পাগলা সিংহকে অশান্ত করে তুলবেন না, তাহলে ঝড় উঠবে, কঠিন ঝড়। সেই ঝড়ের শেষ পরিণতি কি হবে তা আপনার জানা নেই। শুধু সঠিক সময় আসতে দিন, আমি আবারও আসব, তখন মারাত্মক ঝড় তুলব। সেই ঝড়ের শেষ কোথায় আমি নিজেও জানি না। আপনাকে পাওয়ার জন্য হলেও আপনাকে আমার লাগবে। আপনার শরীরে যদি পরপুরুষের কোনো একটা ছায়াও পড়ে, সেই পুরুষটিকে ধ্বংস করে দিব আমি। ধরণীর বক্ষ থেকে তার ছায়াও উৎখাত করে দিব। তার বুক ফেরে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ড টেনে হেঁচড়ে ছিঁড়ে আনবো। তারপরে মাপ করব, ওজন করব, ওর কলিজার ওজন কতটুকু যে আমার কলিজায় হাত দিয়েছে, এবং সর্বশেষে তার দাফন আমি নিজে পড়াবো। মনে রাখবেন, আপনি কেবল নওয়াব তালুকদারের স্ত্রী নন, তার অক্সিজেনও। তার প্রতিটা নিঃশ্বাস আপনাকে ভেবে পড়ে। সেখানে কোনো পুরুষ আসবে আপনাকে অর্জন করতে, তার জিভ কেটে আমি কুকুরকে দিয়ে খাওয়াবো। পুরা দুনিয়ার বুকে একমাত্র আপনি সেই নারী যাকে পাওয়ার জন্য শত শত প্রাণ নিতেও আমি রাজি। তবুও আপনাকে আমার চাই, সে যে করি হোক হতেই হবে, সে আপনি চান বা না চান। ইতি নওয়াব তালুকদার। এটা আদৌ চিঠি ছিল নাকি হুমকি ছিল? সে কনফিউজড। অপর পৃষ্ঠায় দেখল, যতটা কষ্ট দিচ্ছিস, যন্ত্রণা দিচ্ছিস, জান, অপেক্ষার পর অপেক্ষা করাচ্ছিস, ঘন্টার পর ঘন্টা, রাতের পর দিন, দিনের পর রাত, এসবের হিসেব আমি খাতা কলমে তুলে রাখলাম। সুখ সমেত ফেরত দিব। আমার বোকা হরিণী। চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে আগুনের মধ্যে ছুঁড়ে মারল সে। তার রাগ করা উচিত, কিন্তু রাখলো না। খোলা আকাশের নিচে চুলগুলো উন্মুক্ত করে দিল। আজ বজ্র গান গাইতে ইচ্ছে করছে। রঙ্গন ভাইয়ের দুটো গিটার, একটা সে চেয়ে আনবে ভাবল। মাঝরাতে যখন গান গাইতে ইচ্ছে থাকবে, সুরের ছন্দের সঙ্গে সঙ্গে দু চার লাইন না হয় গাইবে।
আমারে পর করিয়া ছুঁয়েছেন কোন অন্য রানী, সেখানে যাব আমি কোন মুখ নিয়ে। রাত তখন গভীর গভীর ঘুমে নিমজ্জিত সে সশব্দে। ফোনটি তখন বেজে উঠল। অনন্যার সামান্য বিরক্ত লাগলো। সারাদিনের ক্লান্তির শেষে যখন নিদ্রা আসে চোখে, তখনই ফোনটা বাজতে হলো। চরম লেভেলে বিরক্ত লাগছে। ললাট কুচকালো দুবার। এত বিরক্ত কখনো লাগেনি তার। টেবিলে হাতড়ে হাতড়ে ফোন তুলে হাতে নিল, রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, কে? পিবি যান, বরকে সালাম কালাম দেওয়া দেখছি সব ভুলে গেছেন। কোন ব্যাপারটা না ঘুমাচ্ছেন নাকি? অন্যের কানেও সব যায়নি বুঝি। সে ফোনে রিসিভ করে বালিশের পাশে রেখে আবারও ঘুমিয়ে পড়েছে। ও নিঃশ্বাসের ঘন ঘন শব্দ শুনে তিনি তা আন্দাজ করতে পারছেন কিছুটা। কিছুক্ষণ মেয়েটার নিঃশ্বাসের গতি শুনলেন, এরপর ফোন কেটে আরেকবার দিলেন। অন্য ধরল না। দ্বিতীয়বারে দেওয়ার পর রিসিভ হলো। ঘুম জড়ানো কঞ্চে মেয়েটা বলল, এক্সকিউজ মি, এটা কেমন অভদ্রতা? রাত দুপুরে ঘন ঘন ফোন করে বিরক্ত করছেন, মিনিমাম কমন সেন্সটুকু নেই? জবাবে অপর পাশ থেকে কোনো রকম উত্তর পেল না। যেন অপর পাশের লোকটা নীরব থাকার ব্রত পালন করছে। সে প্রবল বিরক্ত হলো, দুবার বলল, হ্যালো। ওই হ্যালো, কথা বলছেন না কেন? তখনই শীতল ঠান্ডা কণ্ঠে জবাব পেল। আপনি বলেন, আমি শুনছি। অনন্যার ঘুম ঘুম ভাবটা একেবারে চলে গেল। সে তড়িৎ করে উঠে বসলো, ফোন হাতে দ্রুত নিয়ে দেখলো আনকমন নম্বর। বিচলিত মনে কাপা কাপা অধরে জিজ্ঞেস করলো, কে আপনি? তোর বর নবাব তালুকদার বলছি। কাপা কাপা উষ্ঠে তীব্র ছটফটানো অস্থিরতা নিয়ে সে জবাবে বলল, সরি, চিনি না, রং নাম্বার। কথাটা শেষ করে খট করে লাইন কেটে দিল। সঙ্গে সঙ্গে নাম্বারটি ব্লক লিস্টে ফেলে দিল। সেটা ব্লক লিস্টে ফেলেছে 10 সেকেন্ডও হয়নি, তার আগেই আরেকটি আনকমন নাম্বার থেকে কল আসলো। সে রিসিভ করলো না। জানে লোকটাকে। ফোনের আলো জ্বলে নিভে একের পর এক কল আসছে, সে ধরছে না। কিছুক্ষণ পর ছোট্ট করে একটা মেসেজ আসলো, আল্লাহর কালাম সাক্ষী রেখে কালিমা তেলাওয়াত করে 3 কবুল বলে নিকা করেছি তোকে, তাকে তুই অস্বীকার যাবি কি করে? সর্বনাশী নিঠুরিয়া নবাব তালুকদার। মানুষ বলে ক্ষত তো শরীরের হয়, মনের না। আমি বলবো না, তাদের ধারণা সম্পূর্ণ ভুল। মনেরও ক্ষত হয়, গভীর ক্ষত, হাড় কাঁপানো ক্ষত, দগদগে ঘা, এর ন্যায় সুতীব্র ক্ষত, যার কোনো ওষুধ হয় না, মলম হয় না। কাটা ফোটানোর ন্যায় মরণ সমতুল্য ক্ষত, গলা কাটা মুরগির ন্যায় তীব্র যন্ত্রণায় ছটফটানো রক্তাক্ত ক্ষত, যে ক্ষতের কোনো মেডিসিন নেই কিংবা আজও ভূখণ্ডে আবিষ্কার হয়নি। মেডিসিন তো মানুষই তৈরি করে, আমার মনকেও বেশ যত্ন নিয়ে মানুষই ভাঙে। কি আজব, তাই না? কিন্তু এটাই বাস্তব অর্থে সত্য। তিনি অবিশ্বাস্য নেত্রমণির মুখে এক অবাক চিত্তে ভাবমূর্তিতে দুদণ্ড চেয়ে থাকে। তার কিয়ৎ পরিমাণ সময়ের জন্য মনে হলো সেই জ্বলন্ত এক অগ্নিকন্যার সামনে দাঁড়িয়ে আছে, যার দু চোখে জ্বলছে বইছে দগদগে বৈষর নারী লিলিহান শিখা। জবান দিয়ে চলছে শক্ত শক্ত অতি মজবুত কথা ভার। কিয়ৎ কালের মধ্যে সে সম্পূর্ণভাবে নির্বিকার হয়ে যায়। জবান বন্ধ হয়ে গেল অটোমেটিক। উপস্থিত জ্ঞান হারিয়ে চুপচাপ অনন্যার কথাগুলি গিলছে। হিসেব নিকেশ মিলিয়ে দেখলো অনন্যার ভাবনা কথা কোনোটাই বানোয়াট নয়, সবটাই স্বচ্ছ জলের মতন সত্য মানতে সে বাধ্য। ক্ষণকাল অনন্যা নীরব রয়, ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ে এক গ্লাস তরল পানীয় গিলে গলাটা ভিজিয়ে নিল। পরক্ষণে থেমে পুনরায় বলল, তখন বয়স কত ছিল আমার? এই ধরো 16। তখন দু চোখ ভর্তি স্বপ্ন ছিল, বুক ভরা ভালোবাসা ছিল, এক পৃথিবীর সমান বিশ্বাস, আস্থা, সম্মান ছিল। ছোট একটা সংসারের লোভ ছিল, তার সঙ্গে আমার বৃদ্ধ হওয়ার কথা ছিল। অথচ দিন শেষে সব নিঃশ্বাসিত, ধ্বংসাত্মক। হৃদয়টা ভেঙে ছারখার করেছে আমার স্বপ্নে গড়া সংসারটা তছনছ করে দিয়েছে। সেই সঙ্গে ভেঙেছে আমার মন, আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার আকাঙ্ক্ষা, ছোট্ট একটি সংসার করার তীব্র বাসনা। সব ধ্বংস করেছেন তিনি নিজ হাতে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। এখন আসছে শুটিং করতে, শুটিং দেখাতে। কথাগুলি বলে অনন্যা মলিন মুখে একরত্তি হাসে। ভারী অদ্ভুত, এত কষ্টের মাঝেও মানুষ হাসতে পারে তিনি জানে না। তবে আজ নতুনত্বের স্বাদ পেল, দেখলো স্বচক্ষেও অনন্যার চোখ দুটি জলে চিকচিক করছে, তবু মুখ ভর্তি হাসির ছিলে।
চক্ষু দেশে কয়েক ফোঁটা জল ভাসমান নদীতে ভাসতে দেখলো। পরক্ষণেই গালবে গড়িয়ে পড়লো তিন্নি অবাক নেত্রে তাকিয়ে রইল যে রইলই। তার চক্ষুর পলক চমকপ্রদে পড়ে না এই দুঃখিনী চাপা স্বভাবের নারীটির দিকে। সেও এখন তাকিয়ে রয়। এত যন্ত্রণা কষ্ট নিয়ে মেয়েটার মুখে মিথ্যা একরতি হাসি রেখা ঝুলিয়ে রেখে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে কেবল একটুখানি বাঁচতে, নিজের একটা মজবুত পরিচয় তৈরি করতে। শত শত যন্ত্রণারা পাহাড় থাকা সত্ত্বেও তবু কাউকে পর্যন্ত বুঝতে দেয়নি অভ্যন্তরে থাকা কষ্টের সাগরের কথা। অনন্যা ডান হাতের তালু দিয়ে ভিজে যাওয়া গাটা মুছে আবার বলল, ওনাকে ভালোবাসার পর আমি আর কাউকে নতুনত্ব করে ভালোবাসিনি। কাউকে নিয়ে সংসার করার স্বপ্নও দেখিনি। তাকে নিয়ে যত আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, প্রগাঢ় ভালোবাসা ছিল, সব আজ নিঃশ্বসিত ধূলিসাৎ। কত বিশ্বাস করতাম, আস্থা রাখতাম, ভরসা করতাম তাকে, সব পাতার মতন টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। টাকা পয়সার লোভ কখনো আমার ছিল না, কেবল ওনার সঙ্গে জোড়া শালিকের মতন ছোট্ট একটা সংসার করার সুতীব্র লোভ ছিল আমার। দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে একমাত্র ওনাকে চেয়েছি। শয়নে, স্বপনে, কল্পনা জল্পনায় তাকে নিয়ে শতবার গভীরভাবে ভেবেছি, কখনো হেসেছি। তাকে নিয়ে 1000 মাইল পথ চলারও স্বপ্ন দেখেছি। বৃদ্ধ বয়সেও আমরা একসঙ্গে থাকবো বলে প্রতিশ্রুতি দিয়েছি। সব আজ নিজ হাতে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি। অনন্যার বুক ভরা চাপা গভীর আর্তনাদ, কষ্ট মুড়িয়ে ভার হয়ে যাওয়া মুখটা সবটাই প্রস্ফুটিত। সে পুনরায় মুখটা মলিন করে নিল। এরপরে অধরের কোণে আবারও এক ফোঁটা হাসির রেখা টানলো তিন্নি। দেখে নিবিড় গভীর চোখে এই রহস্যময় নারীটিকে দেখে, যত দেখে অবাক হয়, কখনো আবার মুগ্ধতা ছড়ায় আবেগে। আর মেয়েটা ফাঁসে না, উজ্জ্বল মুখটায় সর্বদিক দিয়ে ম্যাচুয়ার ভাবটা ফুটে ওঠে। তবে অনেক কিছু শেখার আছে এই মেয়েটির থেকে, বিশেষ করে ধৈর্য সহ্য। তিনি লম্বা একটা দম টানল। লোকটা নিশ্চয়ই নওয়াজ তালুকদার ছিল। অনন্যা বিস্মিত হয়ে আসা দু চোখে চাইল। তুমি চেনো তাকে? তিনি উন্মুক্ত জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে ছোট চিপে অতি সামান্য হাসে। বাংলার আইডল যুবককে চিনব না বলছো? হাসালে। আমাদের হলে অপরিচিত একজন লোক ঢুকবে, সে খবর আমার কান অবধি পৌঁছাবে না ভেবেছ? পৌঁছেছে তো। দেখো অনন্যা, আমার মনে হয় এভাবে লুকিয়ে না থেকে তোমাদের মুখোমুখি হওয়া উচিত। যতটুকু আন্দাজ করছি, ওনার ভালোবাসা পাগলামি মিথ্যে নয়। মানুষ চিনতে আমি ভুল অন্তত করি না। তিনি খুব ভালো মানুষ। এটা আমার কথা একা নয়, বাংলাদেশের অধিকাংশ লোকের কথা, তার ফ্যান ফলোয়ারদের কথা। তাছাড়া সত্যিই ভালো না বাসলে তোমাকে খোঁজার জন্য, তোমাকে একটু দেখার জন্য তিনি মরিয়া হয়ে উঠতেন না, উন্মাদের ন্যায় ছুটে আসতেন না, দিন রাত 24 ঘন্টা হলের সামনে নিদ্রাহীন দাঁড়িয়ে থাকতেন না। এটাও ভালোবাসার একটি সৌন্দর্য প্রকাশ। ওনার ব্যক্তিত্ব সুন্দর, বদমেজাজি হলেও সে তোমাকে ভালোবাসে, এটা সত্য। কিন্তু ভুল তো একটা করেছে। যে সময়টায় তোমার তাকে অতি প্রয়োজন ছিল, সেই সময়টাই তিনি ছিলেন না। এরপরে বিয়েও করলেন। যদিও বিয়ের এ ব্যাপারে এখনো পর্যন্ত মুখ খুলেননি তিনি, তবুও অল্প স্বল্প জানা গেছে। সংসার করছে কিনা জানি না। সংসারী ছেলেরা বউ রেখে প্রেমিকার পেছনে ঘুরবে না, তাই অনায়াসে বলা যায় বিয়েটা তিনি বাধ্য হয়েই করেছিলেন। বিয়েটা উনি করেননি, নিজে স্বীকার করেছেন। তাহলে আর কি, লুকোচুরি বাদ দিয়ে বিয়ে করে বাবু সংসারী হও। এত বিরহ বিচ্ছেদ দেখতে আর পারছি না। আমি লুকোচুরি করছি না, আবারও না। আমি চোর নই। চোরেরা লুকায়, অনন্যা লুকায় না। যখন প্রয়োজন পড়বে মুখোমুখি হব। আর সংসার করতে বলছো? সরি তন্নি আপু, তোমার বক্তব্য মানতে পারলাম না। মানে একটা মেয়েকে ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে তাকে রাস্তার পতিতা বানিয়ে ছেড়ে দেবে, তারপরেও বলবে তাকে ভালোবাসতে, সংসার করতে? তিন্নির মুখে কোনো শব্দ নেই, চোখ দুটি সম্পূর্ণ নির্বিকার। এত সব কবে ঘটলো? এত সব নয়, শুধু আরো অনেক আছে। সিনেমাকেও হার মানাবে আমার লাইফ স্টোরি। একটা কথা বলি তিন্নি আপু, তুমি আমার খুব পছন্দের একজন। ওনার পক্ষ কখনো টেনো না,
তোমাদের পর করে দিতে আমার খুব কষ্ট হবে। এমনিতেই আমার আপনজনের সংখ্যা খুব কম। আমি তোমাকে কখনো কোনো কিছুর জন্য বাধ্য করিনি, করবও না অনন্যা। লাইফ তোমার, ডিসিশনও তোমার। তোমার সঙ্গে কি ঘটেছে না ঘটেছে আমার থেকে তুমি ভালো জানো। সামান্য কিছু বিচ্ছেদ সহ্য করতে না পেরে নেশা করেছি, আর তুমি তো সেক্ষেত্রে মাশাআল্লাহ ভালোই ধৈর্যশীল। তাই তোমার সিদ্ধান্তকে আমি রেসপেক্ট করি, তবে বুঝে শুনে সিদ্ধান্ত নিও, কেমন? আর হ্যাঁ, ওনার সঙ্গে আমি একদিন না একদিন দেখা করব। সেটা তোমার ব্যক্তিগত বিষয়, তবে আমার প্রসঙ্গ টেনো না। অতীতকে অতীতের মতন রাখতে চাই, বর্তমান ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। গুড, এমন স্ট্রং থেকো। আমার স্ট্রং নারী পছন্দ বেশি। বিনিময়ে অনন্যা চাপা হাসল। রাত তখন 1:30 নাগাদ। অনন্যা বই পড়ছিল। রাত্রি জেগে বই পড়তে তার ভীষণ ভালো লাগে। ঘুমানোর আগে জানালার পর্দা টানতে গিয়ে দেখলো মেইন রাস্তার পাশে একটা লম্বাটে প্রতিমূর্তি গাড়ির সঙ্গে ঠেস দিয়ে সিগারেট ফুঁকছে। আজ আর বাইক আনেনি বোধ হয়, গাড়ি এনেছে। অভাবটা অস্পষ্ট হলো তার ভীষণ পরিচিত, খুব কাছ থেকে যেছে না, যার গভীর গভীর স্পর্শ নিঃশ্বাস তার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। তাকে চিনবে না যে কারণে দূর থেকে দেখে স্পষ্ট চিনে ফেলেছে। শতুনু লোকটা এখনো সিগারেট ফুঁকছে। ঘন ঘন ওর জানালা ও বারান্দা বরাবর চাতক পাখির ন্যায় সুতীক্ষ্ণ চোখে দৃষ্টি ফেলছে। কখনো বা সিগারেটের ধোঁয়া বিশাল আকাশে উড়িয়ে দেয়। সে অতটুকু দেখল, ওই আলোটুকু ভালো দেখা যাচ্ছে। এছাড়া দেহটা বেশিরভাগ আলো আধারের মাঝে স্পষ্ট অস্পষ্ট। হঠাৎ ওর হাসি পেল, ঘা কাঁপানো হাসি। সামনে থাকলে দুটো গা জ্বালানো করা কথা শুনিয়ে দিয়ে আসতো, নিজেই সেদে সেদে তাকে ফিরিয়ে দিয়েছিল। এখন আবার রাত জেগে আসছে পিরিত দেখাতে। ছাপড়ি লোক কোথাকার। এরা পারেও বটে বাংলা মুভি না অভিনয় করতে। আচমকা ফোনের টুংটাং শব্দ করে উঠল। লক খুলে দেখলো ছোট্ট একটা মেসেজ। এমন অহরহ মেসেজে তার ফোন ভর্তি। কলিজা, ও আমার কলিজা, তুই শুনছিস? আমার মন বলছে তুই আমায় দেখছিস অতি গোপনে। আমার ভাবনা মিথ্যে হওয়ার নয়। একটু নিচে আসবি? জানটা শুধু এক পলক দেখব, এক পলকই বিশ্বাস কর। আয় না, হার্টবিটটা আয়, একটু দেখা দে। জাস্ট পাগল হয়ে যাচ্ছি তোর তৃষ্ণায়, মরে যাচ্ছি। দমটা গলার কাছে এসে আটকে আছে। এসে দেখে যা না আমার ময়নাটা। তোর এত কাছে এসে দেখে যা না। তোর এত কাছে তবুও কেন তোর দেখা পাচ্ছি না জান? ছটফট করছি তো, মরে যাচ্ছি। তোর বিরহ বিচ্ছেদের আগুনে জ্বলছি, পুড়ছি তো। তুই দেখতে পাচ্ছিস না? আয়, এসে দেখে যা আমার কলিজাটা। লম্বা মেসেজটি পড়েও ওর ভেতরে কোনো পরিবর্তন হয়নি, সংবেদনশীলতা আসেনি। আজ থেকে 6 থেকে 7 বছর আগে সেই আবেগীয় কিশোরী হলে হয়তো অতটুকু কথাতেই গলে যেত কিংবা মায়া হতো, কিন্তু সে তো কিশোরী নেই, পূর্ণ যুবতী সম্পূর্ণ একজন নারী। আবেগ মাটি দিয়ে বিবেকের দরজা খুলে বসে আছে। যতই ওনার মুমূর্ষ আর্তনাদ করুণ আত্মচিৎকার থাক, সে যাবে না, ফিরেও তাকাবে না। কেন যাবে? কে হয় উনি? কেউ না। জীবন আমার, সিদ্ধান্ত আমার। নীরব রাতে যখন ঘন্টার পর ঘন্টা নোনতা বাড়িতে বালিশ ভিজেছিল, আপনজনের প্রতারণায় যখন বুক ফেটে অস্ফুট আর্তনাদ আত্মচিৎকার বেরিয়েছিল, পাহাড় সমান চাপা কষ্ট নিয়ে প্রতিনিয়ত বেঁচেছিল, তখন কোথাও কেউ ছিল না। আজও তার কোথাও কেউ নেই। সে একা, নিঃসঙ্গ তিমিরে ঢাকা রাতের ন্যায় একা, তবুও ভালো। একা হলেও ভালো, বিশ্বাসঘাতকদের সঙ্গেও পরিত্যাগ করা উত্তম। জানালার একটা কপাট খুলে উন্মুক্ত বিরাট আকাশের দিকে তাকে খানিকটা বিড়বিড় করলো সে। আপনি আমায় ভালোবাসলেন, আমাকেও ভালোবাসতে শেখালেন। যখন দেখলেন আমি পুরোপুরিভাবে আপনাতে আসক্ত মগ্ন হয়ে গেছি, ঠিক তখনই পিঠে সোজ ঢুকিয়ে দিলেন। সরল মনে কত বিশ্বাস করেছিলাম আপনাকে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে, যার ফল আমাকে সর্বস্ব হারিয়ে
পথের ভিখারি হতে হয়েছে, সম্মান হারাতে হয়েছে, বাপ, নানা, সন্তান সব। পরিশেষে স্বামীকেও হারালাম। নিজের সচক্ষুর সামনে দিয়ে নিজের স্বামীকে অন্য নারীকে বুকের মধ্যে নিয়ে ঘুরতে দেখেছি, অন্য নারীকে স্পর্শও করতে দেখেছি, বিবাহ করতে দেখেছি, অন্য নারীর জন্য বর সাজতেও দেখেছি। আর কিছু দেখার বাকি নেই, নব্য করে হারানোরও অবশিষ্ট নেই। জখমের পর জখম হলো শরীর, বিনা কারণে রক্তাক্ত হলো, ঘা হলো, মন ভাঙলো স্বচ্ছ কাচের গ্লাসের মতন টুকরো টুকরো করে। কেউ দেখেনি তা, ভাঙার হৃদয়ের আত্মচিৎকার শোনেনি, বরং ভেঙে যাওয়া আমিটাকে সকলে আরো যত্ন করে ভেঙে দিয়েছে। সামলাতে কেউ আসেনি। সেই আপনাকে আমি ক্ষমা করি কি করে বলুন তো? আপনাকে ক্ষমা করাটা যে স্বঘোষিত পাপ। আপনাকে ক্ষমা করাটা আমার আত্মার সাথে আমার বেইনসাফি, বেইমানি করা। আপনাকে ক্ষমা না করাটাই আপনার জন্য একদিন কাল হয়ে দাঁড়াবে। কঠোর শাস্তি পোহাতে হবে, আর এই শাস্তি আপনাকে একদিন গভীরভাবে কুড়ে কুড়ে খাবে, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে। তখন আমাকে হারানোর বেদনা উপলব্ধি করবেন।